টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের তৃতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে দুটি সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না এল তরঙ্গ নাকি পি তরঙ্গ নাকি এস তরঙ্গ? উত্তর হচ্ছে এস তরঙ্গ। 2 নম্বর, ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে CO2 O2 নাকি H2? উত্তর হচ্ছে O2। 3, পৃথিবী পৃষ্ঠে গড় তাপমাত্রা হলো কত? 15 ডিগ্রি সেলসিয়াস। 14, গুরুমণ্ডলের ক্লোফেসিমা ও নিফেসিমার মাঝে আছে রেপিত্তি বিযুক্তি রেখা। এই বিযুক্তি রেখাগুলো কিন্তু ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর, মহাদেশীয় ভূত্বক ব্যাসাল্ট, ডোলেরাইট, গ্রানাইট শিলা দ্বারা গঠিত। কোনটা? গ্রানাইট শিলা দ্বারা গঠিত হবে। 6 নম্বর, পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল স্তরটি 3500 কিলোমিটার পুরু। এবার দেখো নিচের বাক্যগুলি কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ লিখতে হবে। ভুটানের প্রধান ভাষা জাংথা, এটা শুদ্ধ। মূল্যবান রত্ন হিসেবে শ্রীলঙ্কার পদ্মরাগ মণির খ্যাতি পৃথিবী জোড়া, এটা ভুল। তো এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে মায়ানমার। এবার বলেছে পূর্ণবাক্য উত্তর দিতে বলেছে। নেপাইদা উপমহাদেশের রাজধানী, উত্তর লিখবে মায়ানমার। পরেরটা, ক্যারেজ প্রথা বলতে কি বোঝো? উত্তর লিখবে এক ধরনের জলসেচ প্রথা হলো ক্যারেজ প্রথা। পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে বালুচিস্তানের প্রচণ্ড তাপে শুকিয়ে যাওয়ার ভয়ে মাটির উপর দিয়ে জল নিয়ে যাওয়া সম্ভব হয় না বলে মাটির তলায় সুড়ঙ্গ কেটে কৃষি জমিতে জল নিয়ে যাওয়া হয়, একে ক্যারেজ প্রথা বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো নেক্সট। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। সার্কের সদস্য দেশগুলির নাম লেখো। ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ আর আফগানিস্তান। পরেরটা, এমন দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই। হচ্ছে ভুটান এবং হচ্ছে নেপাল। 3 নম্বর, মায়ানমারে কি কি ধরনের অরণ্য দেখা যায়? উত্তর লিখবে চিরহরিৎ, সরলবর্গীয়, পর্ণমোচী ও ম্যানগ্রোভ বনভূমি দেখা যায়। সার্ক গঠনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি লিখবে? সার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হলো ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তি ও স্থায়িত্ব, বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্যিক পণ্যদ্রব্য আদান প্রদান, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি, সাংস্কৃতিক ভাবের বিনিময় ঘটানো ইত্যাদি। 4 নম্বর, দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি করতে বলেছে। উদাহরণসহ আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। দেখো প্রথমে লিখবে আগ্নেয়গিরির প্রকৃতি ও অগ্নুৎপাতের সময়কালের ব্যাপ্তি অনুসারে আগ্নেয়গিরিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো জীবন্ত মানে সক্রিয় আগ্নেয়গিরি, 2 সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। তো দেখো প্রথমে পয়েন্ট করা হয়েছে অবিরাম আগ্নেয়গিরি, যেটাকে সক্রিয় আগ্নেয়গিরি বলা হয়। অর্থাৎ সক্রিয় আগ্নেয়গিরির দুটো পার্ট হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি এবং সবিরাম আগ্নেয়গিরি। দেখো অবিরাম আগ্নেয়গিরি সম্বন্ধে সংজ্ঞা লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নাও। আর সবিরাম আগ্নেয়গিরি সম্বন্ধে সংজ্ঞা লেখানো হয়েছে, তার উদাহরণ দেওয়া হয়েছে। এবার দেখো 2 নম্বর, এটা ছিল সুপ্ত আগ্নেয়গিরি। এই যে সুপ্ত আগ্নেয়গিরি দেখতে পাচ্ছ তোমরা, এই সুপ্ত আগ্নেয়গিরি সম্বন্ধে এখানে লেখানো হয়েছে, দেখে নিও। তার উদাহরণটাও এখানে দেওয়া হয়েছে। মৃত আগ্নেয়গিরির সংজ্ঞা এবং তার উদাহরণ দেওয়া হয়েছে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। এবং তোমাদের পরীক্ষা কাছে চলে আসছে যেহেতু, তার জন্য তোমাদের জাস্ট আমি এটা স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও এর উত্তরগুলো। 2 নম্বর, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? সংজ্ঞা কি লিখবে? কেন্দ্রে আর উপকেন্দ্রের সংজ্ঞা লেখা আছে। দেখো সংজ্ঞা, পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্প সৃষ্টি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলা হয়। আর ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের উপরে অবস্থিত স্থানকে উপকেন্দ্র বলা হয়। যদি কেন্দ্র আর উপকেন্দ্রের পার্থক্য দেওয়া থাকে তাহলে এই প্রশ্নের উত্তরটা লিখলেও হবে, যে এই উত্তরটা লিখিয়েছি। অবস্থান লেখা আছে দেখো, তারপরে তরঙ্গের প্রকৃতি, তারপরে তীব্রতা, তারপরে প্রভাব, তারপরে শেষে উদাহরণ। ঠিক আছে, এগুলো লেখানো হয়েছে। এবার দেখো 3 নম্বর, প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ কিভাবে গড়ে উঠেছে? যাকের উত্তরটা এখান থেকে লিখবে। অনেক সময় দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে। এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্রখাত সৃষ্টি হয় ও ভূত্বকের বিনাশ ঘটে। এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্নুৎপাতের ঘটনা দেখা যায়। দুটি পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের উপর পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ এভাবেই গড়ে উঠেছে। তারপরে দেখো 4 নম্বর, 4 নম্বর যেটা রয়েছে কি বলেছে? ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ পি ওয়েভ
ও দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা এস ওয়েভের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তো দেখো এখানে কি কি সংজ্ঞাগতভাবে পার্থক্য লেখানো হয়েছে, উৎপত্তিগতভাবে, প্রকৃতিগতভাবে, তরঙ্গদৈর্ঘ্যভাবে, শক্তি, গতিবেগ, প্রতিটি বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লেখানো হয়েছে। তোমরা একবার দেখে নিও, ঠিক আছে? আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ এবং নিচেরটা দেখে নাও। ভিডিওটা পজ করে তোমরা টুকে নিও। তারপর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। পাললিক শিলার 5টি বৈশিষ্ট্য লিখতে বলেছে। দেখো প্রথম পয়েন্ট স্তরবিন্যাস, স্তরে স্তরে পলি জমে গঠিত হয় বলে পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা। তারপরে পয়েন্ট স্তরায়ন্তল, তারপরের পয়েন্ট হচ্ছে জীবাশ্মের উপস্থিতি, তারপরের পয়েন্ট হচ্ছে কাঠিন্য, তারপর শেষ 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রবেশ্যতা। প্রতিটি পয়েন্টের উপর ভিত্তি করে এখানে পাললিক শিলার বৈশিষ্ট্য লেখানো হয়েছে। এবার বলেছে চিত্রসহ উদ্বেদী ও নিঃসারী আগ্নেয়শিলা বিবরণ দিতে বলেছে। দেখো নিঃসারী আগ্নেয়শিলা পয়েন্ট করবে, দিয়ে দেখো নিঃসারী আগ্নেয়শিলা সম্বন্ধে এখান থেকে লেখা শুরু করবে, আদর অব্দি উদাহরণ দিবে ব্যাসাল্ট। আর উদ্বেদী আগ্নেয়শিলা ভূগর্ভস্থ ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছাতে না পারে ভূ অভ্যন্তরে ফাটলের মধ্যে সঞ্চিত হয় এবং ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে উদ্বেদী আগ্নেয়শিলা বলে। আর উদাহরণ দিবে গ্রানাইট। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের ওপর শিলার প্রভাব আলোচনা করো। দেখো উত্তর এখান থেকে লেখা শুরু করবে। গোলাকৃতি ভূমি, চ্যাপ্টা ভূমিরূপ, বিভিন্ন শিলাগঠিত অঞ্চলে ভূমিরূপ বিভিন্ন ধরনের হয়। তো প্রথমটা যেমন দিলে তোমরা গোলাকৃতি ভূমি, চ্যাপ্টা ভূমিরূপ, কাঠ ভূমিরূপ, খাড়া ঢালযুক্ত ভূমিরূপ, জলপ্রপাত সৃষ্টি, মোনার্ক, সমতল ভূমি ও নিম্নভূমি, অবশিষ্ট পর্বত। এইসব পয়েন্টের উপর ভিত্তি করে এর উত্তরটা লিখতে হবে। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো, আমি আর পড়লাম না, ঠিক আছে? এবার দেখো 9 নম্বর, এইটার যে শেষ পয়েন্ট সেটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত সমভূমি। দিয়ে লিখবে পাললিক শিলা দ্বারা গঠিত অঞ্চলে খুব সহজে এবং অতি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত সমভূমিতে পরিণত হয়।